নমস্কার। আরও একবার আপনাদের সঙ্গে এবং অমিতাভ নিয়ে চলে এলাম। আমি সঞ্চালক অমিতাভ। আর কয়েকটা পর্ব ধরে সেই সমস্ত মানুষগুলোকে নিয়ে আসার চেষ্টা করছি এক একটা পর্বে, যে মানুষগুলো আমাদের অত্যন্ত পরিচিত, চেনা, কিন্তু আজকের দিনে তারা অতীত। আজকের এই গতির দুনিয়ায় দাঁড়িয়ে তারা কোথাও হারিয়ে গিয়েছেন আমাদের এগিয়ে যাওয়ার তাড়নায়। সেরকমই একজন, যার কথা আজকে বলবো, গল্প হলেও সত্যি, এই বিশেষ অনুষ্ঠানটিতে। গল্প হলেও সত্যি তো, কারণ সেই সময় দাঁড়িয়ে সিনেমা প্রযোজনা করছেন বিখ্যাত সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক এবং কণ্ঠশিল্পী শ্যামল মিত্র। শ্যামল মিত্র সেখানে উত্তম কুমার এবং তনুজা, নূতনের যিনি বোন, তাকে নির্বাচন করেছেন তার এই নতুন চলচ্চিত্রের নাম দেয়া নেয়া। এবং খানিকটা বলতে গেলে তার জীবনের উপর অবলম্বন করেই সেই গল্পটি চিত্রনাট্য। সেই সিনেমাতে একটি গান ছিল যেখানে উত্তম কুমার অভিজিৎ বলে বিখ্যাত একজন সঙ্গীত পরিচালকের নাম ভূমিকায় রয়েছেন। যদিও তার নাম সিনেমায় আরেকটি, গানের জগতে তিনি অভিজিৎ পরিচয় দিয়ে গান গাইতেন। আবার এই সিনেমাতে পরে তনুজার বাড়ির ড্রাইভারও হয়েছিলেন, তখন তার নাম হয়েছিল হৃদয় হরণ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু সেই উত্তম কুমার তার কলকাতার যে বন্ধুর বাড়ি থেকে এসে উঠতেন, সেই বন্ধুর বাড়িতেই গান বাজনার জগতের বিস্তারের জন্য তিনি বেছে নিয়েছিলেন। সেই চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমারের ভাই তরুণ কুমার, এখানে তার বিশেষ বন্ধু। এবং এই দুই বন্ধুতে মিলে একটি গান ছিল। সেই গানটিতে সেই শিল্পীকে ডাকা হলো যে তাকে কণ্ঠ দিতে হবে নেপথ্যে, এবং সেটি অবশ্যই উত্তম কুমারের যে বন্ধু অর্থাৎ তরুণ কুমারের গলায় লিপ দেবেন, তিনি গাইবেন। তো যখন সেই গানটির রেকর্ডিং হবে, হঠাৎ করে সেই গানের সিনেমার যিনি পরিচালক ছিলেন তিনি এসে বললেন, দেখুন, আপনি যিনি গাইবেন বলে এসছিলেন তরুণ কুমারের লিপে যার কণ্ঠ, তাকে বললেন যে দেখুন, আপনি একটু না গানটা খারাপ করে গাইবেন। গায়ক তো একেবারে হকচকিয়ে গেলেন, বললেন বুঝলাম না। যে না, আপনি না গানটা একটু খারাপ করে গাইবেন। মানে আসলে নায়কের গলায় যে গানটা হবে, সে নায়ক তো গান জানে, সে তো গায়ক এই সিনেমায়, তো তার গানটা অনেক পরিণত, অনেক বেশি পলিশড হবে, মানে প্রশিক্ষণ প্রাপ্ত। কিন্তু তার বন্ধু তো আর গায়ক নন, তো সেক্ষেত্রে গানটা যদি সে একই মাপের হয়ে যায়, তাহলে সেটা একটা কেমন লাগবে না? তাই আপনি না একটু গানটা খারাপ করে গাইবেন। গায়ক ভদ্রলোক রীতিমতো অপমানিত বোধ করে তিনি বললেন, আমাকে এই গানটার জন্য আপনি বাদ দিয়ে দিন, আমি খারাপ করে গাইতে পারবো না। এই মুহূর্তে ঘটলো কি, পাশের ঘরে বা পাশে কোথাও উত্তম কুমার ছিলেন। তিনি ব্যাপারটা বেগতিক দেখে এসে বললেন, যখন ওই গায়ক বেরিয়ে যাচ্ছেন, তিনি তার পূর্ব পরিচিত, মানে যখন উত্তম কুমার হননি, তখন উত্তম কুমার এই গায়কের কাছে যেতেন তবলা শিখতে বাঙাল পাড়ায়, ভবানী সিনেমা হলের ওখানে বাঙাল পাড়াতে এই গায়কের কাছেই তবলা শিখতে যেতেন উত্তম কুমার। তো এক সহোদর মতো ছিল, সমবয়সী মতো ছিলেন। তো তাকে বললেন, গায়ককে বললেন, তুই বস, আমি দেখছি। তারপর উত্তম কুমার ব্যাপারটা সামলান এবং সেই সিনেমাতে সেই গায়ক গানটি করেন, যে গানটি আপনারা সবাই জানেন, উত্তম কুমার আর তরুণ কুমার, দোলে দোদুল, দোলে দোদুল, দোলে ঝুলনা। এই সিনেমার এই ঘটনা যার সঙ্গে ঘটেছিল, সেই গায়ককে আজকের দিনে এই প্রজন্ম হয়তো কেউ মনে রাখেনি, কারণ সেই মনে রাখার কথাও নয়, কিন্তু তার গান আজও আমাদের মনের ভেতরে অনুরণন তৈরি করে। হ্যাঁ, কালজয়ী গান বলতে যাবো যায়, তিনি সেই সমস্ত গান, এবং যে সমস্ত গান গাইতে লোকে ভয় পেতেন, সেই সমস্ত গান তিনি অবলীলায় করে গিয়েছেন, কারণ তিনি সেই বিখ্যাত গানের শিল্পী, যার গান আজও আমাদের মনকে নাড়া দেয়। বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, যার গান মনে পড়ছে, কিংবা আমি এত যে তোমায় ভালোবেসেছি,
যুগের পর যুগ ধরে এই গানগুলো বোধহয় কখনো পুরনো হবে না। কত মানুষ এই গানগুলো গেয়েছেন, এই শিল্পীর গান। ঠিক ধরেছেন, এই বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, সেই বিখ্যাত গানের গায়কের নাম মানবেন্দ্র মুখোপাধ্যায়। আজকে চলুন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটু অজানা দিকগুলোকে খুব অল্প সময়ের মধ্যেই জানানোর চেষ্টা করব। আজকের গল্প হলেও সত্যিতে মানবেন্দ্র মুখোপাধ্যায় আসলে তারা ছিলেন মূলত বাংলাদেশের লোক। বাংলাদেশের বরিশালের উজিরপুর, সেখানকার বিখ্যাত একজন মানুষ, তার নাম গজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই গজেন্দ্রনাথ মুখোপাধ্যায় আবার ছিলেন রজনীকান্ত সেনের একেবারে ঘনিষ্ঠ। তারা দুজনে এক মেসেই থাকতেন এবং রজনীকান্ত সেন কোনো গান লিখলে সেগুলো দেখাতেন, আলোচনা করতেন সেই গানগুলোকে নিয়ে এই গজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। গজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের ছেলে যিনি অতুল চন্দ্র, তিনি কলকাতায় চলে আসেন এবং প্রথমে টালিগঞ্জে থাকলেও পরবর্তীকালে ভবানী সিনেমার পাশে বাঙালপাড়াতে একেবারে শেষ দিকে একটি জায়গাতে তারা এসে ওঠেন। তো সেইখানে অতুলবাবুর 10 সন্তান। অতুল চন্দ্র নিজে খুব ভালো এসরাজ বাজাতেন এবং তিনি আইনজ্ঞ ছিলেন বা ওকালতি করতেন সম্ভবত। তো যাই হোক, সেই 10 ভাই মানবেন্দ্র মুখোপাধ্যায়রা, ক্ষমা করবেন, অতুল চন্দ্র বাবুরা, মানে গজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের 10 ছেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে অতুল চন্দ্র। অন্য ভাইদের মধ্যে সবাই মোটামুটি গান বাজনার জগৎ নিয়েই ছিলেন পরিচিত, যার জন্য তাদের বাড়িটার নামই হয়ে গিয়েছিল যে গানের বাড়ি। যে কোনো কাউকে বাঙালপাড়ায় ঢুকে যে গানের বাড়ি কোনটা, তারা দেখিয়ে দিতেন এই মানবেন্দ্র বাবুদের বাড়িটাকে। মানে পরিবারের সবাই গান বাজনার সঙ্গে যুক্ত। তো এই বাড়ির ঘটনা বলি এবার। মানে মানবেন্দ্র বাবুর বাবা, কাকা, জ্যাঠা যারা ছিলেন, তাদের মধ্যে রত্নেশ্বর মুখোপাধ্যায় ছিলেন কাকা। তিনি ছিলেন বিশিষ্ট কীর্তনিয়া সেই সময়, মানে খুব জনপ্রিয় একজন কীর্তন শিল্পী। আরেক 2 ভাই মানবেন্দ্রবাবুর আর 2 কাকা, সিদ্ধেশ্বর আর মনোজেশ্বর, তারা আবার মার্গ সঙ্গীতের ওপরে তাদের সাধনা ছিল, মার্গ সঙ্গীত সাধক ছিলেন তারা। এইবার এই রত্নেশ্বর, মনোজেশ্বর বা সিদ্ধেশ্বর ছাড়া আরেক কাকা ছিলেন যার নাম সত্যেশ্বর। তিনি আবার সব ধরনের গানেই পারদর্শী ছিলেন। এবার যখন এই সবাই মিলে এইখানে গান বাজনার চর্চা চলছে বাঙালপাড়ায়, তারপর তার মাঝে একদিন হঠাৎ করে তারা ঠিক করেন যে তারা বাড়ি পরিবর্তন করবেন, অর্থাৎ নতুন একটি জায়গায় চলে আসবেন, যে জায়গাটির নাম বিজয়গড়। তখন বিজয়গড় মানে একেবারে হদ্দ গ্রাম আর কি। হ্যাঁ, তখন ওখানে কলোনি ল্যান্ড দেয়া হচ্ছে খুব অল্প টাকায়, যারা ওপার বাংলা থেকে এসছেন, যাতে তারা ওখানে জমি কিনে থাকতে পারেন। এই প্রসঙ্গে বলে রাখি এখানে যে এই মানবেন্দ্র বাবুর যে কাকা ছিলেন রত্নেশ্বর, যিনি সব ধরনের গানে পারদর্শী ছিলেন, তিনি আবার ছিলেন কাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। এবং কিশোর বয়সে মানবেন্দ্রের গলায় কীর্তন শুনে কাজী নজরুল ইসলাম তাকে 2 নজরুলের গানও শিখিয়েছিলেন, তখন অল্প বয়স। যাই হোক, বিজয়গড়ে তো চলে এলেন মানবেন্দ্র বাবু, তার কাকা, বাবা সবাই। এবার এইখান থেকেই শুরু হলো তার সঙ্গীতময় জার্নি বা সঙ্গীতের পথ চলা। এই প্রসঙ্গে বলে রাখি যে মানবেন্দ্র বাবু বাঙালপাড়ায় যখন থাকতেন, ওই একেবারে শেষে বাড়ি ছিল তো, আর ঠিক শুরুতে প্রথম বাড়িটাই ছিল মানবেন্দ্র বাবুর পরবর্তীকালে যেটা শ্বশুর বাড়ি হয়। সে প্রসঙ্গে আর একটা মজার ঘটনা আছে। যাই হোক, তো সেই ঘটনাটাই আগে আপনাদের একটু বলে নেই, কারণ শাশুড়িকে কোলে তুলে নেচেছিলেন রীতিমতো মানবেন্দ্র বাবু। ঘটনাটা কি, বিয়ের আগেই কিন্তু। এবার ওই একই পাড়ায় থাকার সূত্রে আলাপ, ঘনিষ্ঠতা, প্রেম, এবং মানবেন্দ্র বাবুদের থেকে যথেষ্ট মানে একটু বড়লোক বলুন, ধনী বলুন, বিত্তবান বলুন ছিলেন এই
মানবেন্দ্রবাবুর শ্বশুর বাড়ি। কিন্তু তারা যথেষ্ট মানে সহজ সরল ছিলেন এবং মানবেন্দ্রকে বিয়ের আগে থেকেই জামাই হিসেবে তারা মেনে নিয়েছিলেন, তাই অবাধ যাতায়াত ছিল মানবেন্দ্রবাবুর সেই বাড়িতে। তো বিয়ের সময় সব কিছু পরামর্শ করেই হয়েছে। শুধু মানবেন্দ্রবাবু যখন এলেন তখন শ্বশুর বাড়িতে তার শাশুড়ি বললেন, বাবা সব কিছুই তোমার পরামর্শ নিয়ে করেছি, শুধু একটা কাজ তোমার পরামর্শ ছাড়াই করেছি, তুমি যদি রেগে যাও তাহলে কিছু করার নেই। মানবেন্দ্র অবাক হলেন যে কি কাজ? বলছেন একটা জিনিস তোমার সঙ্গে আলোচনা না করে বা তোমার থেকে না জেনেই কিনেছি। মানবেন্দ্র অবাক হলেন, কি জিনিস? অবশেষে দেখা গেল একটা দারুণ সুন্দর হারমোনিয়াম সামনে এনে দিলেন তার শাশুড়ি। তখন মানবেন্দ্র বললেন, এটার কি দরকার ছিল? এটা যেখান থেকে সেখান থেকে কিনলে হবে? রেগে গেছে না, বলছে এ তো সুরের জিনিস, এখানে যেখানকার থেকে কিনলে সঠিক জিনিসটা পাওয়া যাবে সেখান থেকে না কিনলে তো এর থেকে সুর বেসুরও বেরোবে। এই নিয়ে মাথা গরম করছেন। তার মধ্যেই তিনি হঠাৎ করে সেই হারমোনিয়ামের বাজাতে শুরু করলেন। বাজাতে গিয়ে চমকে উঠলেন, আরে বাস, তো দারুণ সুরের হারমোনিয়াম, অসাধারণ সুর। এবং তখন জিজ্ঞেস করলেন যে এটা কোথা থেকে কেনা হয়েছে। তখন তার শাশুড়ি বলেছিলেন যে এটা কলকাতার অমুক নামী কোম্পানি থেকে বিশেষ অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে। এই কথা শুনে আর ওই অসাধারণ হারমোনিয়াম দেখে রীতিমতো শাশুড়িকে কোলে তুলে চরকির মতো পাক খেয়েছিলেন আনন্দে মানবেন্দ্রবাবু। এরপর বিবাহিত জীবন শুরু হলো, আর গান বাজনার জগতেও তার দিকে দিকে নাম ছড়িয়ে পড়তে থাকলো। এবার আর একটা কথা আপনাদের বলি একটু মানবেন্দ্রবাবুর সম্পর্কে, সেটা হচ্ছে এরপর বিয়ের পর একান্নবর্তী পরিবার, যৌথ পরিবার, 10 কাকা জ্যাঠা, তো জায়গা কমতে থাকলো বাড়িতে। তখন ওই যাদবপুরের দিকে চলে এসেছিলেন তিনি, মানে মানবেন্দ্রবাবু আলাদা করে বাড়ি করে চলে এসেছিলেন। আর একটা জিনিস বলি, অসম্ভব বইয়ের পোকা ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। দুর্ধর্ষ বই পড়তে ভালোবাসতেন এবং তার মানে একেবারে রীতিমতো খাওয়া ঘুম বন্ধ হয়ে যেত দুজনের বই পড়তে গেলে। এক জেমস হ্যাডলি চেজ, আর একজন হচ্ছে আগাথা ক্রিস্টি। এদের বই হাতে পেলে দিনরাত সব ভুলে যেতেন, সারা পৃথিবী ভুলে যেতেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর এই প্রসঙ্গে বলে রাখি, তিনি কিন্তু অন্ধ ভক্ত ছিলেন ইস্ট বেঙ্গলের এবং রীতিমতো মাঠে গিয়ে খেলা দেখতেন মানবেন্দ্রবাবু। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ছে, শচীন কর্তা বা এসডি বর্মন, শচীন দেব বর্মন, তিনিও কলকাতা ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা থাকলে মাঠে আসতেন। কিন্তু এই মানবেন্দ্রবাবুরা যারা ইস্ট বেঙ্গলের সমর্থক, তারা এই শচীন দেব বর্মনকে দেখলেই রেগে যেতেন। কারণ ছিল, কারণ হচ্ছে তারা ভাবতেন যে শচীন দেব বর্মন যদি মাঠে থাকে সেদিন ইস্ট বেঙ্গল হারবে। মানে অপয়া ছিলেন ইস্ট বেঙ্গলের জন্য শচীন কর্তা, এটা তারা মনে করতেন। এবং তাই খেলার দিন একেবারে পেছনের গ্যালারির নিচে দাঁড় করিয়ে রাখতেন শচীন কর্তাকে, যে আপনি আসবেন না তাহলে ইস্ট বেঙ্গল হেরে যাবে। শুধু যেই চিৎকার চেঁচামেচি মাঠের ভেতরে গ্যালারি থেকে উঠতো, তখন ওই শচীন কর্তাও চিৎকার করতেন, আরে কাগো চিৎকার ক, আরে কাগো চিৎকার ক, মানে জিজ্ঞেস করছেন কারা চিৎকার, কাদের চিৎকার আসছে, আমাগো। তো এইরকম মজার ঘটনা মাঠে ঘটতো। মানবেন্দ্রবাবুরা যখন ইস্ট বেঙ্গলের সমর্থক হয়ে যেতেন আর শচীন কর্তা যখন উপস্থিত থাকতেন, তাকে একদম শটান শেষ গ্যালারির একেবারে পেছন দিকে দাঁড় করিয়ে দিতেন। আর তখন মাঠে একটা লজেন্স পাওয়া যেত, সে লজেন্সটা ছিল সবুজ রঙের লজেন্স। আর ইস্ট বেঙ্গলের সমর্থক এই মানবেন্দ্রবাবুরা কি করতেন, ওই সবুজ লজেন্সটা কিনে খেলা শুরুর আগে খেয়ে নিতেন। খেয়ে নিয়ে তারপর বলতেন যে মোহনবাগান রে তোরে খাইলাম, মানে লজেন্সটা খেয়ে। এই ছিল তাদের খেলার মাঠের জীবনযাত্রা। এরপর তার প্রায় 14 বছর পর সন্তান, যিনি মানসী মুখোপাধ্যায়, এবং সেই মানসী তার আলাপচারিতায় অনেক ঘটনা বলেছেন মানবেন্দ্রবাবু সম্পর্কে, তিনি কেমন ছিলেন। শুধু মজার ঘটনা একটা বলি, তখন রীতিমতো মানসী বড় হচ্ছেন, তার বয়ঃসন্ধিতে যেগুলো হয় ভালো লাগা শুরু হচ্ছে,
এবং এ ব্যাপারে বাবার সঙ্গে বন্ধুর মতো ছিলেন, একেবারে সহপাঠী যেরকম হয় সেরকম ছিলেন। এবং তখন তিনিও অন্ধভক্ত খেলাধুলোর এবং বইয়ের, বাবার কার্বন কপিয়ার। তো তার খুব ভালো লাগতো কার্সন ঘাউড়িকে। আর ফুটবলার হিসেবে ভাস্কর গাঙ্গুলি ছিলেন তার ফেভারিট, এবং তিনি বাবাকে বলেছিলেন যদি বিয়ে করতে হয় তাহলে আমি ভাস্কর গাঙ্গুলিকেই বিয়ে করব। এই কথা শুনে খানিকটা হেসেছিলেন মানবেন্দ্রবাবু এবং বলেছিলেন তাই। এরপর হলো কি, দমদমে তখন ভাস্কর গাঙ্গুলি তার পাড়ার পাশেই মানবেন্দ্রবাবুর একটি গানের অনুষ্ঠান, সঙ্গে এসছেন মানসী, এবং সেই গানের অনুষ্ঠানে উপস্থিত ভাস্কর গাঙ্গুলি। এবার ভাস্কর গাঙ্গুলিকে দেখে মানবেন্দ্রবাবু মজা করেই বললেন, এই যে ভাস্কর, আমার মেয়ে তো তোমাকে বিয়ে করার জন্য পাগল। ভাবতে পারছেন এরকম প্রাণবন্ত মানুষ ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। আর তখন তো লজ্জায় মানে মাথা কাটা যাচ্ছে, কি করবেন ভেবে পাচ্ছেন না তার কন্যা মানসী মুখোপাধ্যায়। যাই হোক, তিনি একটি আলাপচারিতা এই ঘটনা বলছিলেন। তো এছাড়াও মানসী মুখোপাধ্যায়ের ছোটবেলার স্মৃতিচারণার অনেক ঘটনা আছে, বাবার সঙ্গে বেড়ে ওঠা এবং নানান ধরনের ঘটনা। কিন্তু দুটো ঘটনা আপনাদেরকে জানাবো। সেই দুটো ঘটনা হচ্ছে, প্রথমত হচ্ছে মানসী দেবী প্রেমে পড়লেন এবং তিনি বাবাকে এসে সেটা বললেন যে বাবা, আমি এমন একজনের প্রেমে পড়েছি, ভালো লেগেছে। তো শুনে খুব খুশি হয়েছিলেন মানবেন্দ্রবাবু। কয়েকদিন পরেই তিনি মানসীকে ডেকে বললেন যে তোর প্রেমে পড়া নিয়ে আমি একটা গান লিখেছি, হয়তো ইতিহাসে বিরল যে বাবা মেয়ের প্রেমে পড়া নিয়ে গান লিখেছেন। তো তিনি গানটা লিখেছিলেন আর সেটা মানসীকে শুনিয়েও ছিলেন। ক্ষমা চাইছি মানে উপহার দিয়েছিলেন প্রেমের জন্য। গানের কথাগুলো ছিল সম্ভবত, ক্ষমা চাইছি বলতে কোনো দ্বিধা নেই, হেন কথা দিয়েছি কিনা জানা নেই। এই ছিল তার মেয়েকে উপহার তার প্রেমের জন্য। হঠাৎ করে মানবেন্দ্রবাবুর মাথায় এলো যে হোমিওপ্যাথিটা একটু জানতে হবে। ব্যাস, মেটেরিয়া মেডিকার তন্ন তন্ন করে এবার হোমিওপ্যাথির বই নিয়ে নাড়া চাড়া ঘাটাঘাটি মানে তোলপাড় হচ্ছে আর কি। এমনই মানুষ ছিলেন মানবেন্দ্রবাবু। মানবেন্দ্রবাবু কতটা জনপ্রিয় ছিলেন পারিবারিক জীবনে তো সহজে চট করে বোঝা যায় না। যদি মনে করুন আমার আপনার পরিবারে কেউ বিখ্যাত মানুষ, তারা প্রত্যেক দিন তাদের দেখছি জীবনযাত্রার সঙ্গে, তারা ঠিক কতটা প্রতিভাবান, তারা ঠিক কতটা জনপ্রিয়, সেটা বাড়ির বাইরে বোঝা যায়। তো মানসী মুখোপাধ্যায়ও তিনি তার আলাপচারিতায় যে বাবা কতটা জনপ্রিয় ছিলেন তিনি কি করে বুঝেছিলেন। একবার মেহেদী হাসান রবীন্দ্র সদনে গান করবেন, আর মানবেন্দ্রবাবু ছিলেন মেহেদী হাসানের একেবারে অন্ধ ভক্ত। তিনি যে খবরটা শুনলেন, মানসীকে বললেন যে মেহেদী হাসান আসছে রবীন্দ্র সদনে, গানটা শুনতে যেতে হবে, এবং তিনি গান শুনতে গেলেন। এবার সামনের সারিতেই বসেছেন মানবেন্দ্রবাবু, মঞ্চে মেহেদী হাসান গান করতে উঠেছেন। গান করতে উঠেই দেখলেন তার সামনে নিচে বসে আছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি রীতিমতো গান শুরু করার আগে মানবেন্দ্রবাবুকে নাম করে উল্লেখ করে বললেন, मानवेंद्र जी आप थोड़ा खड़ा हो जाइए, मैं आपको देखना चाहता हूं। আপনি একটু উঠে দাঁড়ান, আমি আপনাকে দেখতে চাই। মেহেদী হাসান জানতেন তার গানের যে জগৎ, তার যে বিন্যাস, তার যে বিস্তার। সেদিন মানসী বোধহয় বুঝেছিলেন যে তার বাবা আসলে ঠিক কতটা জনপ্রিয়। আরেকটি ঘটনা, সেটি হোপ 86 চলছে কলকাতার বুকে। লতা মঙ্গেশকর জি এসছেন, মানবেন্দ্র বাবুও রয়েছেন। এবার মুখোমুখি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে তিনি গ্রিন রুমে প্রবেশ করেছেন, যেখানে সব শিল্পীরা রয়েছেন। সেখানেই লতাজির সঙ্গে দেখা এবং লতাজির সঙ্গে আলাপচারিতা। তখন লতাজি বলছে যে আপনি ও গানা कैसे गाया? हाँ, हम तो कोशिश करते करते थक गए, हमसे तो नहीं हो पाया, आप कैसे गाया? মানবেন্দ্রবাবু শুধু একটু হেসেছিলেন। লতা মঙ্গেশকর বলছেন যে আমি ওই গানটা করতে পারিনি, কিন্তু আপনি এই গানটা কি করে করলেন? লতাজির মতো
সঙ্গীত শিল্পী বলছেন যে আমার দ্বারা ওই গানটা করা সম্ভব হয়নি। গানটা বাংলাতে হয়েছিল, আবার হিন্দিতে হয়েছিল। সলিল চৌধুরীর কম্পোজিশন। ভাবতে পারছেন সলিল চৌধুরী কি রত্নরাজি তৈরি করেছিলেন, আর মানবেন্দ্রবাবুরা কি ছিলেন। সেই গানটি বাংলাতে যখন তৈরি হয় তখন মানবেন্দ্রবাবু গানটি গান। এরপর সেই গানটির হিন্দি ভার্সন করেন সলিল চৌধুরী। তখন লতাজিকে গানটি শুনিয়েছিলেন। লতাজি বলছি এটা আমার দ্বারা হবে না, এই গান কেউ গাইতে পারবে না। তিনি হিন্দি গানটা শুনে বলেছিলেন এ গান কারোর দ্বারা গাওয়া সম্ভব নয়। মুচকি হেসে সলিল চৌধুরী বলেছিলেন যে এই গানটা ইতিমধ্যেই বাংলায় মানবেন্দ্র মুখোপাধ্যায় তিনি রেকর্ড করে ফেলেছেন। শুনে আকাশ থেকে পড়েছিলেন লতা মঙ্গেশকর। সম্ভব, এটাও সম্ভব। এই গানটা বাংলায় ছিল আমি পারিনি বুঝতে পারিনি। এটির হিন্দি ভার্সন লতাজি গাওয়ার সাহস করেননি, কিন্তু বাংলা মানবেন্দ্র মুখোপাধ্যায় গেয়েছিলেন। মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়ি ছিল একটা অসাধারণ জায়গা, মানে হারমোনিয়ামের আওয়াজ কখনো বন্ধ হতো না। হ্যাঁ, সন্ধ্যে নামলেই সেখানে উপস্থিত হতেন কে আসেননি, সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মান্না দে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সতীনাথ মুখোপাধ্যায়, উৎপলা সেন, নির্মলা মিশ্র, আরতি মুখোপাধ্যায়, এমনকি মিউজিক্যাল অপেরা, নিজস্ব মিউজিক্যাল অপেরার তার নাম ঘনশ্যাম, সেই অনুষ্ঠানের নিমন্ত্রণ করতে স্বয়ং পণ্ডিত রবিশঙ্করও পায়া রেখেছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে। এরকম অসংখ্য ঘটনা। তার গানের পাশাপাশি তার জীবনও একটা পুরোপুরি উপাখ্যান। এই মানুষটাকে নিয়ে খুব কম আলোচনা হয়, কিন্তু এই মাপের মানুষ ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। গানগুলো তো অবিস্মরণীয়। একেবারে শেষের দিকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না। একদিন দমদমে রেকর্ডিং করতে আসছেন। একটি রেকর্ডিং ছিল, আসলে ওটা কলকাতার পুরনো গানগুলোকে নিয়ে একটা সংকলন তৈরি করা হচ্ছিল। সেখানে গোটা 10 গান, সেই গানগুলোর রেকর্ডিং ট্র্যাক তৈরি হবে। গাড়িতে মানুষই রয়েছেন মানবেন্দ্রবাবু। গাড়িতে যেতে যেতেই মানবেন্দ্রবাবু মানুষই বলেন, দেখ আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তো এক কাজ করি, যদি আমি না পারি তাহলে তুই অন্তত 2 গান গেয়ে দিস, বাকি গানগুলো ডাবিং করার সময় আমি গেয়ে নেব। এবং সেই 2 গান বেছে সেইখানেই গান দুটো প্র্যাকটিস করিয়ে রিহার্সাল করিয়ে দিলেন গাড়ির মধ্যে, এবং বললেন ঠিক আছে। দুর্ভাগ্যের বিষয় সেখানেই অসুস্থতা বোধ করা এবং তারপর ম্যাসিভ হার্ট অ্যাটাক। সেই গানগুলো মানে স্টুডিওতে গিয়ে আর সেই গানগুলোর ট্র্যাক তৈরি করা সম্ভব হয়নি। চলে গেলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়। তিনি চলে যাওয়ার পর দমদম রেকর্ডিংয়ের জন্য ডাক এলো মানসী মুখোপাধ্যায়কে, আপনি একবার গানগুলো একটু দেখে নিন। আমরা মোটামুটি 10টা গানের মধ্যে 8টা গান রেডি করতে পেরেছি, কিন্তু 2 গান বাকি আছে, ওটা যদি একটু আপনি দেখে দেন। অদ্ভুত ব্যাপার দেখুন, ওই যে গানটা রেকর্ডিং করার সময় যেতে যেতে অসুস্থ হয় মানবেন্দ্রবাবু, পরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়, তিনি ওই গাড়িতে যেতে যেতে যে 2 গান তুলিয়েছিলেন মানসী মুখোপাধ্যায়কে, যে তিনি এই 2 গান গাইবেন, বাকিগুলো তিনি দেখে নেবেন ডাবিংয়ের সময়। মানসীকে দেখলেন 8টা গান যেগুলো তৈরি হয়ে আছে তা বাদ দিয়ে যে 2 গান স্টুডিও থেকে তাকে দেখে দিতে বলছে, সেই 2 গান নির্বাচিত করা গান মানবেন্দ্রবাবু দুটোই এক। অর্থাৎ তিনি যে 2 গান নির্বাচিত করেছিলেন, এরাও সেই 2 গানই তাকে দেখে দিতে বলছে। কি বলবেন, টেলিপ্যাথি, কাকতালীয়, কিংবা বাবার ইচ্ছা, বাবার স্বপ্ন। এভাবেই বোধহয় গুণী মানুষরা তাদের স্বপ্নগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেন না, মানে অপূর্ণ স্বপ্নগুলো। যাই হোক, আজকে মানবেন্দ্রবাবুর স্মৃতিচারণা, খানিকটা তার কন্যার মুখ থেকে যে কথোপকথন, আলাপচারিতা থেকে উঠে আসা, সেরকম কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম, যাতে আজকের প্রজন্ম এই মানুষটাকে অন্তত এবার খোঁজার চেষ্টা করে যে কেই মানবেন্দ্রবাবু।
বাংলার সংস্কৃতির প্রতিমায় যারা রূপ দিয়েছেন, যে কারিগররা এই সংস্কৃতির চোখে তুলির টান দিয়েছেন, প্রাণ সঞ্চারিত করেছেন, তাদের মধ্যে অন্যতম মানবেন্দ্র মুখোপাধ্যায়। ওই যে বনে নয় মনে মোর পাখি আজ গান গায়, হয়তো সত্যিই তার গান শুনে পাখিরা গেয়ে ওঠে, কারণ তিনি যে মানবেন্দ্র মুখোপাধ্যায়। আজকের মতো এবং অমিতাভ এখানেই শেষ করি। পরবর্তী পর্বে আবার অজানা চেনা মানুষদের ভিড়ের কিছু অজানা মানুষের আর কিছু অজানা ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন এবং অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকুন। আজকের মতো শুভরাত্রি।